নমস্কার, সিলভার মুভমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি বেরিয়ে পড়েছিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর গঙ্গাসাগরে আপনাদের যেতে গেলে শিয়ালদহ থেকে নামখানা লোকালে যেতে হবে। আমি সকালবেলা ট্রেন থেকে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমি যাচ্ছিলাম নামখানার উদ্দেশ্যে। আর তখন সূর্যি মামা সবেই উদয় হচ্ছিলেন, আর ট্রেনটা সবুজ মাঠের বুক চিরে দৌড়ে যাচ্ছিল। তো অবশেষে এখন এসে আমি পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর, যেখান থেকে আপনারা নামখানা স্টেশন বা কাকদ্বীপ স্টেশনে আপনারা যেতে পারেন। আমি যে টাইমে এসেছিলাম তখন এই সাইডে একটা মাল ট্রেন দাঁড়িয়েছিল, আর কিছুক্ষণ পরেই এখানে কিন্তু ট্রেনটা আসবে। তো আপনারা চাইলে লক্ষ্মীকান্তপুর স্টেশনে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিতে পারেন, নিয়ে আপনারা আবার ট্রেনে উঠতে পারেন। অবশেষে আমি আবার ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেনটা আবার দৌড়াতে শুরু করেছে। এবার গন্তব্য হচ্ছে কাকদ্বীপ। এক্ষেত্রে আপনারা দেখবেন ট্রেনে যাত্রাকালীন আপনারা কিন্তু খুব একটা বোর হবেন না, কারণ চারিদিকে প্রকৃতি কিন্তু একটা অসাধারণ দৃশ্য আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে থাকবে। তো আস্তে আস্তে বিভিন্ন নাম না জানা স্টেশনকে পার করে দিয়ে আস্তে আস্তে ট্রেনটা প্রবেশ করলো কাকদ্বীপ স্টেশনের দিকে। তো ট্রেনটা যখন দেখবেন প্রবেশ করবে কাকদ্বীপে, তখন তার আগে অনেক ছোটোখাটো দেখবে অনেক বস্তি টাইপের আমরা দেখতে পাবেন। এখানে অনেক ছোটোখাটো বাড়ি আছে, এছাড়া দূরে সবুজ ধান ক্ষেত, এবং আস্তে আস্তে ট্রেনটা স্টেশনে প্রবেশ করেছে। তো এই কাকদ্বীপ স্টেশনটা এটা যথেষ্ট একটা বড় স্টেশন। তো এখান থেকে নেমে সহজেই আপনারা কিন্তু গঙ্গাসাগর যেতে পারেন। তো অবশেষে নেমে গেছি কাকদ্বীপ স্টেশন। এটা হচ্ছে কাকদ্বীপ স্টেশন। এটা যে স্টেশনে এখানে দুটো প্ল্যাটফর্ম আছে, দুটো প্ল্যাটফর্ম যে কোনো একটা দিয়ে যাওয়া যায়। তো এটা হচ্ছে স্টেশনের বাইরে যাওয়ার মেন প্রবেশপথ। আপনারা এই সাইড থেকে আসতে পারেন, এসে এখান থেকে নিচের দিকে নামা যায়। তো এই জায়গা থেকে মেন টোটোটা পাওয়া যায়। তো আপনারা চাইলে আর একটা সাইড থেকে টোটো পাওয়া যায়, তো সেই জায়গাটায় আমি আমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। তো এখান থেকে ওই সামনে দেখুন দূরের দিকে টোটোগুলো দাঁড়িয়ে আছে, যারা কিন্তু প্রত্যেকেই গঙ্গাসাগরে যায়। তো এক্ষেত্রে টোটো ভাড়া হচ্ছে 20 টাকা, যেটা আপনাকে নিয়ে যাবে লজ নাম্বার 8 পর্যন্ত। লজ নাম্বার থেকে ভেসেলে করে আপনাকে যেতে হবে কচুবেড়িয়া, যেটা হচ্ছে গঙ্গাসাগরে অবস্থিত। তো এখন টোটোটা আস্তে আস্তে জাতীয় সড়ক ধরে এগিয়ে যাচ্ছে লজ নাম্বার 8-এর দিকে। আর এই যাত্রাপথটা আপনাদের মিনিট 20 থেকে মিনিট 25 সময় লাগবে। তো এখন আমি এসে পৌঁছেছি লজ নাম্বার 8-এর সামনে। এটা হচ্ছে লজ নাম্বার 8-এর টোটো স্ট্যান্ড। আপনারা এখান থেকে টোটো পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আর একটা হচ্ছে জেটি ঘাট। এখান থেকে ভুটভুটিতে করে গঙ্গাসাগরে যাওয়া যায়, তবে এর ভাড়াটা নেই 40 টাকা। আপনারা চাইলে এই ভুটভুটি করেও যেতে পারেন, তবে ভুটভুটিটা কিন্তু মোটামুটি সব টাইমই চলে, কিন্তু যখন ভেসেলটা যায় তখন এই ভুটভুটিটা বন্ধ থাকে। আর এই জায়গাতে এটাও আগে একটা ঘাট ছিল, যেখানে কিছু লোকজন দাঁড়িয়ে আছে। আর বিভিন্ন জায়গা থেকে সেখান থেকে পলিগুলোকে তোলা হচ্ছে, যাতে এখানে সহজে ভেসেল বা আরও ট্রলারগুলো সহজে যেতে পারে। দূরের দিকে একটা ফেরিঘাট দেখা যাচ্ছে, যেটা হচ্ছে লজ নাম্বার 8, এবং যেখান থেকে ভেসেল ছাড়বে ওখানে ভেসেল দাঁড়িয়ে আছে। তো এখন চলে এসেছি আমি লজ নাম্বার 8-এ, আর কিছুক্ষণ পরেই ভেসেলটা ছাড়বে। আর এখান থেকে গঙ্গাসাগর পর্যন্ত ভেসেলের ভাড়া নেই মাত্র 9 টাকা। তবে এখানে একটু বেশি ভিড় থাকে, এখান থেকে সেই ভিড়টাকে ঠেলে আপনাকে যেতে হবে। তো এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা টিকিটটাও সংগ্রহ করে নেবেন এখান থেকে, এবং তারপরে যেতে হবে। তবে এই জায়গা থেকে টিকিটের কিন্তু প্রচুর লাইন পড়ে, প্রায় ঘন্টা 1.5 ধরে আপনাদের টিকিটের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, এবং তারপরে ঠিক 10টা থেকে 10:30 নাগাদ ভেসেলটা ছাড়ে। তো এখন আমাদের যে ভেসেল, সেই ভেসেল এখন যাত্রা শুরু করেছে গঙ্গাসাগরের দিকে। আর এই যে নদীটা দেখছেন, এই নদীটা হচ্ছে বুড়িগঙ্গা নামে পরিচিত। আমাদের কাছে এটা হচ্ছে মা গঙ্গা এটা। এবং এখানে দূরের দিকে দেখা যাচ্ছে আরও অনেক ভেসেল, যেমন এখানে একটা ভেসেল সামনে দেখা যাচ্ছে, এটাও গঙ্গাসাগর থেকে ফিরছে। আর এখানে অনেক পাখি আপনারা দেখতে পাবেন। তো আমরা চাইলে পাখিদের জন্য কিছু শুকনো ড্রাই ফ্রুট খাবার আপনারা আনতে পারেন, যেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। আর দুদিকে মানে
যেদিকেই তাকাবেন চারিদিকে শুধু কিন্তু জলরাশি, মানে খুব একটা দ্বীপ ফিপ দেখা যায় না। একদম দূরের দিকে দেখা যাচ্ছে গঙ্গাসাগর, যেটা খুব আবছা হয়ে যাচ্ছে এখন কুয়াশার জন্য। আস্তে আস্তে আমাদের ভেসেলটা ওই দিকেই যাচ্ছে। দূরে কিছু কিছু ট্রলার দাঁড়িয়ে আছে যারা মাছ ধরছে। দূরে দেখুন ওখান থেকে যে সমস্ত টাওয়ারগুলো আছে, যারা আমাদের যে মূল ভূখণ্ড সেই ভূখণ্ড থেকে গঙ্গাসাগরে বিদ্যুৎ সরবরাহ করে। এখানে একটা যেমন ট্রলার দেখা যাচ্ছে, তো সেই বিদ্যুৎ কীভাবে সরবরাহ করে সেটা আমরা এখানে দেখতে পাবেন। এখানে টাওয়ারগুলো আছে, টাওয়ার থেকে চলে গেছে। আর এগুলো হচ্ছে পাখিগুলো। এখানে আপনারা এরকম প্রচুর পাখি দেখতে পাবেন, এবং আমি দেখলাম যে অনেকে এদের খাবার দিচ্ছিল। আর সেই খাবার দেওয়ার সময় ওরা কিন্তু তাদের দিকে চলে আসছিল আস্তে আস্তে। এইভাবেই কিন্তু পাখিগুলো এই নদীর ওপরে নির্ভর করেই এরা আর কি বেঁচে থাকে, কারণ এদের খাবারই কিন্তু এরা খায়। এরা খাবার দিচ্ছে আর ওরা সেই খাবারগুলোকে লুফে নিচ্ছে ওরা। দেখুন এখানে কত পাখি কিন্তু এখানে আছে। এছাড়া এখানে পাখিদের খাবারও কিন্তু বিক্রি হচ্ছে। যেমন এখানে একটা লোককে আমি দেখলাম, উনি কিন্তু এখানে খাবার বিক্রি করছিলেন। আর সেই খাবার পাখিগুলো খায়, অনেকে আবার খাবারগুলো কিনছিলেন। এমনকি এই যে খাবার দেখা যাচ্ছে ইনি বিক্রি করছেন খাবারটা, এই খাবারই অ্যাকচুয়ালি পাখিগুলো খায়। আর এখানে দেখবেন এরকম প্রচুর কিন্তু পাখি আছে। এই নদীর আশেপাশে বিভিন্ন জায়গায় এরকম পাখি থাকে, এবং যে সমস্ত ভেসেল বা যে ট্রলারগুলো যায় পাখিগুলো তাদেরকেই ঘিরে ধরে, আর তাদের খাবারই কিন্তু এরা খায়। কিছু কিছু মহিলারা যারা মা গঙ্গার উদ্দেশ্যে গান করছিলেন, এবং যাদের বেশিরভাগ বাড়ি আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। কেউ কেউ যেমন উত্তরপ্রদেশ থেকে এসছেন, কেউ কেউ আবার মধ্যপ্রদেশ থেকে, কেউ কেউ রাজস্থান থেকে, কেউ কেউ আবার মহারাষ্ট্র থেকে। আর আমি যে ভেসেলে যাচ্ছি, এই ভেসেলে প্রায় কম করে হলেও 100 থেকে 120 জন কিন্তু লোক এই ভেসেলটা নিয়ে যাচ্ছে। এবং এখানে বিভিন্ন যে রাজ্যের লোকজন সবাই কিন্তু এই ভেসেলেই উপস্থিত। আর দূরে দেখুন পাখিগুলো উড়ে গেছে, ওরা কিন্তু কাছে নেই, কারণ পাশ থেকে একটা কিছুক্ষণ আগে ট্রলার বেরিয়ে গেছে এবং পাখিগুলো চলে গেছে। এখানে অল্প বিস্তর পাখি আছে, এরা সামনের দিকে আছে। এবং আস্তে আস্তে ভেসেল কিন্তু প্রায় গঙ্গাসাগরের কাছেই চলে এসছে। দূরে দেখা যাচ্ছে দেখুন ওই যে সামনে, ওটা হচ্ছে গঙ্গাসাগর। আপনাদের এই যে ভেসেলের যে যাত্রাপথটা, এটা 40 মিনিট বা তার একটু কম সময় লাগে, ওই 36 থেকে 40-42 মিনিটের মধ্যে। তো এর মধ্যে আপনারা মোটামুটি গঙ্গাসাগর চলে যাবেন। অবশেষে ভেসেল চলে এসছে গঙ্গাসাগরের ঘাটে। দূরে লেখা আছে গঙ্গাসাগর। আর এটা হচ্ছে গঙ্গাসাগরের একটা ঘাট। এখান থেকে একটা ভেসেল বেরিয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে এই ভেসেলটা গিয়ে ঘাটে গিয়ে পৌঁছাবে। তো অবশেষে চলে এসছে একদম ঘাটের মুখের সামনে। এবার সবাই এখান থেকে নেমে যাবে আস্তে আস্তে। তো আপনাদেরকে নেমে বাকিটা দেখাচ্ছি। তো অবশেষে এখন সবাই ভেসেল থেকে নেমে গেছে, এই ভেসেল দাঁড়িয়ে আছে। বিভিন্ন যে লোকজন তারা সব এখন নেমে গেছে। আর এটা হচ্ছে ব্রিজ, যে ব্রিজটা সোজা একদম চলে গেছে যে মেন রোডের দিকে। আপনাদেরকে এখন মেন রোডটা আমি দেখাবো। তো এইটা হচ্ছে মানে মেন প্রবেশপথ। মানে এখানে যেহেতু গঙ্গাসাগর মেলা হয় এখান থেকেই শুরু, তো এখান থেকে ওই জন্য এটা করা আছে। আর এটা হচ্ছে রোড। এখান থেকে আপনারা টোটো বা আরও অনেক গাড়ি পাবেন। আপনাদের এখান থেকে ভাড়া পড়বে ওই 500 টাকা করে একটা করে টোটো। আর যদি আপনারা অন্য গাড়িতে যেতে চান তাহলে গাড়িতে আপনাদেরকে নিয়ে যাবে, আবার গাড়িটা আপনাদেরকে এসে দিয়ে যাবে। এটার জন্য আমাদের 2700 থেকে 2800 টাকা মতো ভাড়া পড়বে। তো অবশেষে এখন দাঁড়িয়ে আছে সেই পবিত্র তীর্থভূমি, যেটা গঙ্গাসাগরের যে কপিলমুনি আশ্রমের সামনে। দূরে দেখা যাচ্ছে কপিলমুনি আশ্রম। আর আমি এখন যে টাইমে এসছিলাম তখন ঘড়িতে বাজে 1টা বাজে। সাধারণত অন্যান্য মন্দির 1টা বা 1:30টার দিকে বন্ধ হয়ে যায়, কিন্তু এই মন্দির কিন্তু মোটামুটি সব টাইমেই খোলা থাকে। আর এটা হচ্ছে গঙ্গাসাগর ও
মহর্ষি কপিল মুনি যে একটা পৌরাণিক কাহিনী, সেই কাহিনী অনুসারে এই ভাস্কর্যটা করা। আর আপনারা এখন যে স্ট্যাচুটা দেখছেন এটা হচ্ছে মহর্ষি কপিল মুনির একটা স্ট্যাচু। এটা অনেকটা বড় একটা স্ট্যাচু, যে স্ট্যাচুটা নতুন করে বানানো হয়েছে। এখন আমি আপনাদেরকে কিছু স্ট্যাচু দেখালাম, তার মধ্যে যেমন কপিল মুনিকে দেখালাম আর মহাকালকে দেখালাম। আর সামনে হচ্ছে একদম ঠিক মন্দিরের যে গর্ভগৃহ সেটা একদম সামনে। আর এখানে কিন্তু প্রচুর দেখলাম পায়রা আছে এখানে। আর তার সামনে একটা জায়গা করা আছে যেখানে প্রত্যেকেই হচ্ছে ভগবানের কাছে উৎসর্গ করে যায় তাদের বিভিন্ন জিনিসপত্র। তো এটা হচ্ছে একদম মন্দিরের যে প্রধান যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ এখানে সামনে কপিল মুনি এটা, এবং তার পাশাপাশি কিন্তু আরও অনেক দেবতারা কিন্তু আছে। তবে আমি যে টাইমে এসছিলাম এই টাইমে সবে পূজা হচ্ছিল এবং এখানে অনেকে পূজাও দিচ্ছিল। তবে এই টাইমটা কিন্তু ভিড়টা যথেষ্টই কম। আপনারা যারা মেলার সময় আসবেন তখন দেখবেন এই মন্দিরে কিন্তু মানে বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না, প্রচুর ভিড় হয়ে থাকবে। আর এখানে পুজোর প্রসাদও পাওয়া যায়, আপনারা প্রসাদ কিনে নিতে পারেন এখান থেকে। আর তারপর আপনাদেরকে কপালে একটা করে তিলক, সেই তিলক আপনাদেরকে কেটে দেওয়া হবে এখান থেকেই। আর এটা হচ্ছে আরও অনেক যে সমস্ত দেবদেবী আছে তাদের প্রত্যেকের হচ্ছে মূর্তি আছে এখানে। আর প্রচুর কিন্তু এখানে দেখলাম লোকজন আছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন ওনারা। আর দুটো পান্ডা আছে যারা কিন্তু মেন পুজোর কাজকর্ম করছিলেন। এরকম প্রচুর কিন্তু এখানে দেবদেবীর সব বিগ্রহ এখানে চারিদিকে আছে এবং যেগুলো ওই টাইমে সব পূজা হচ্ছিল। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা যারা হচ্ছে মানত করে যায়, কেউ হয়তো ভগবানের কাছে কোনো ইচ্ছের জন্য মানত করে গেল, তারা এখানে একটা প্লাস্টিক বা একটা আংটা জাতীয় কিছু এখানে টাঙিয়ে দেয়। আর এই যে দৃশ্যটা আমরা দেখছি এটা হচ্ছে মন্দিরের ঠিক একদম সন্ধ্যার একটা টাইমের দৃশ্য, যেখানে একদম নীল আকাশের নিচে মন্দিরটা আছে এবং এই টাইমটা বেশ একটা দারুণ ব্যাপার লাগছে, আপনাদের পুরো মন জুড়িয়ে যাবে। আর এটা হচ্ছে গঙ্গা, যে গঙ্গাকে আমরা মা গঙ্গা হিসেবে আমরা হচ্ছে মনে করি। সবাই এখানে পূজা ফূজা দেয়, অনেকে গঙ্গার জল মাথায় দিয়ে অনেকে বাড়ির উদ্দেশ্যে যায়। দূরে কিছু কিছু ট্রলার দেখা যাচ্ছে, আবার ভেসেলও দেখা যাচ্ছে, যারা কিন্তু সব বাংলাদেশের উদ্দেশ্যেই যাচ্ছে, কারণ ওই দিকটা বাংলাদেশ পড়ে এখান থেকে। আর এখন দেখুন গঙ্গাকে একদম পুরো কাছ থেকে একই গঙ্গাকে দেখা, সেই গঙ্গার যে জল, সেই পবিত্র জলকে দেখা আর কি। তো এবার গঙ্গাসাগর থেকে বাড়ি যাওয়ার পালা। এটা হচ্ছে কচুবেড়িয়া ফেরিঘাট। আর অবশেষে আমি এখন ভেসেলে উঠে পড়েছি। আর চারিদিকে আকাশ আস্তে আস্তে লাল হয়ে আসছে, কারণ সূর্যি মামা আস্তে আস্তে গঙ্গাসাগরের মধ্যে ডুবে যাচ্ছে। যে দৃশ্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।